তো আমরা লাস্ট ক্লাসে আমরা কতটুকু শিখেছিলাম দেখো। আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের শেষ প্যারেকটা মেরেছিলাম, মানে একটা কফিনের মধ্যে শেষ প্যারেকটা যেভাবে মারে ওইভাবে, মানে আমরা মোটামুটি উৎপাদক বিশ্লেষণটাকে শেষ করেছিলাম। এর মধ্যে আমরা যেমন এইখানে যে টাইপটা দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে এই টাইপের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কোনো মূলদ উৎপাদক পাই না, আমাদের এরকম রুট করে সংখ্যা নিয়ে এসে দেন আমাদের এখানে উৎপাদককে সলভ করতে হয়। তো এই যে 2+√3 এই সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা সম্পর্কে আমরা একদিন ডিটেলসে আলাপ করেছিলাম। যাই হোক, এখন আহ একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো। কেন ইম্পর্টেন্ট বলতেছি, কারণ তোমাদের বইগুলাতে এই ইম্পর্টেন্ট টপিকটা এই চ্যাপ্টারের মধ্যেই হচ্ছে ইনক্লুড করে দিয়েছে, কিন্তু আমরা যখন শিখেছিলাম আমাদের দ্বিঘাত সমীকরণ নিয়ে আলাদা 3 থেকে 4টা চ্যাপ্টার ছিল হায়ার ম্যাথের মধ্যে, বুঝছো? তো সেই টপিকটা আমরা এখানে এতটা ইলাবোরেটলি শিখবো না। দেখো এখানে বলা হয়েছে কি, দ্বিঘাত সমীকরণের উৎপাদকে বিশ্লেষণ। খেয়াল করো, ওই যে আমরা শিখছিলাম না, মনে আছে? উৎপাদক উপপাদ্য, বলো তো মনে আছে কিনা? জি ভাইয়া। অ্যাকচুয়ালি তোমার সেটা দ্বিঘাত সমীকরণ হোক, ত্রিঘাত হোক, তার মধ্যে 3টা পদ থাকুক কিংবা মোর দেন 3 পদ থাকুক, আমরা অ্যাকচুয়ালি যে কোনো উৎপাদকই, হ্যাঁ, আমরা মোটামুটি ইউজুয়ালি আমরা হচ্ছে ওই উৎপাদক উপপাদ্যটা দিয়ে সলভ করতে পারি। তারপরেও তোমাদের বইয়ের মধ্যে কিছু সেগমেন্ট তৈরি করা হয়েছে যে আমরা কখনো হচ্ছে দ্বিঘাত সমীকরণকে কিভাবে আমরা ফ্যাক্টরাইজ করতেছি সেটা দেখব, কখনো আমরা দেখব যে দুটি বর্গের অন্তররূপে থাকলে তাকে কিভাবে করতে হয়। তো নিয়ম কিন্তু আসলে ওই একটাই, আমরা ওইভাবেই করতে পারি। বাট ওই যে বললাম আমরা কোন ওয়েতে করলে জিনিসটা ইজি হবে, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। ঠিক আছে, দেখো। তো এখানে দেখো, দ্বিঘাত সমীকরণ বলতে আমরা তো অলরেডি বুঝে ফেলছি তার পাওয়ার কত থাকবে বলো তো? 2। 2। এখন একটা দ্বিঘাত সমীকরণ আমি লিখি আগে, দেখো। বোর্ডটা ওপেন হচ্ছে না, হ্যাঁ আচ্ছা। আই থিংক ইউ আর ওয়াচিং মাই বোর্ড। দেখো আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখবো, ধরো হচ্ছে 5x² প্লাস 6x প্লাস 2। বলো তো এটা দ্বিঘাত সমীকরণ হইলো কিনা? জি ভাইয়া। হ্যাঁ। এখন তুমি যদি একটু খেয়াল করো, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা একটা আদর্শ রূপ দিতে পারি। আদর্শ রূপ মিন্স আমরা এমন একটা রূপ দিব, এমন একটা ফরম্যাটে এটাকে ট্রাই করব প্রকাশ করার জন্য যে আমরা মোটামুটি ভাবে বুঝে ফেলবো যে আসলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো আমরা ধরে নিলাম এই 5টা হচ্ছে a, আর x তো x এর মতোই আছে, সো ax²। এই 6টা হচ্ছে b, এই হচ্ছে bx। আর এই ধ্রুবক পদটাকে আমরা বলতেছি হচ্ছে c, সো ax² প্লাস bx প্লাস c, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এখন আমি তোমাকে একটা সমীকরণ লিখবো, তুমি আমাকে বলবা যে ax² প্লাস bx প্লাস c এই সমীকরণটার সাথে কম্পেয়ার করে আমরা a এর ভ্যালু কত পাবো, b এর ভ্যালু কত পাবো, c এর ভ্যালু কত পাবো। ঠিক আছে, আবারও একটু খেয়াল করো, আমরা এখানে কি বলতেছি যে এখানে a হচ্ছে x² এর সহগ। এখন x² যদি মঙ্গল গ্রহে থাকে সেখানে আমাদের সেটা জানার বিষয় না, আগে থাকুক পরে থাকুক, মানে অর্ডারটা চেঞ্জ হইতে পারে। আমরা একটা আদর্শ রূপে লিখলে আমরা এভাবে লিখবো, বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার অনুসারে। ঠিক আছে, কিন্তু এটা মনে রাখতে হবে আমরা যখন ax² প্লাস bx প্লাস c এই সমীকরণটার সাথে কম্পেয়ার করতেছি তখন অবশ্যই মাথায় রাখতে হবে a হচ্ছে x² এর সহগ, এন্ড x² আগে থাকুক অথবা পরে থাকুক। b হচ্ছে x এর সহগ, এখন সেটা আগে থাকুক অথবা পরে থাকুক। সি হচ্ছে ধ্রুবক পদটা, তাই তো? তোমরা বুঝছো? এতটুকু বলো তো, আমাকে কনফার্ম করো তো। জি ভাইয়া।
ওকে, তাহলে আমাকে এখানে বলো, আমি আগে বলো আমাকে এখানে a এর মান কত, ভ্যালু অফ a। এর মান হচ্ছে 1 নো, -1। -1 জি ভাইয়া ঠিক আছে, সো a এর মান কত বলো তো? -1 তুবা তুমি কি বুঝতে পারতেছো? জি ভাইয়া -1 কেন হবে? এই যে আমরা বলছিলাম a হচ্ছে অলওয়েজ x এর সহগ, x স্কয়ারের সহগ। তাহলে x স্কয়ার এখানে কই আছে? x স্কয়ারটা আমি শেষে লিখছি, তো x স্কয়ারের আগে মাইনাস আছে, আর মনে মনে একটা 1, সো -1। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা বলো b এর সহগ কত হবে, b এর মান কত হবে বলো, 3 বলো তুবা বলো। b মানে হচ্ছে x এর সহগ, তো এখানে x হচ্ছে x এখানে, তো এই x এর সহগ কত? 3। জি বলো c এর মান কত হবে? -5। হ্যাঁ ঠিক আছে, -5। তাহলে তোমরা কি দ্বিঘাত সমীকরণটাকে উপস্থাপন আমি যেভাবে করলাম বুঝতে পারছো? জি ভাইয়া ঠিক আছে, বুঝলে ভালো, না বুঝলে খারাপ, আবার কোশ্চেন করবো। না বুঝলে আরো ভালো, আমি কখনোই বলি না। দেখো এখন, আচ্ছা তো এখন আমরা যে উৎপাদকটা করব, দেখো আমরা অলরেডি বলে ফেলছি, দেখো এই যে ax² + bx + c, এখানে আবার বলে দিছে যে a কান্ট বি জিরো, এ কখনো জিরো হতে পারবে না, কারণ এ যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের x² এর এক্সিস্টেন্স থাকবে না, তাই না? বলো। জি ভাইয়া বলেছিলেন। হ্যাঁ, এখন x² এর এক্সিস্টেন্স যদি না থাকে তাহলে কি আমাদের সমীকরণটা আসলেই কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে? হচ্ছে না, কারণ দ্বিঘাত সমীকরণ মানে কি x এর পাওয়ার 2 হইতে হবে, এই কারণে এখানে বলে দিছে, তো পরীক্ষায় আসতে পারে। আচ্ছা এবার আমি যদি বলি, বলো তো দেখি, শুধু আমি যদি বলি শুধু -x², এটা কি দ্বিঘাত সমীকরণ হবে কিনা? দ্বিঘাত সমীকরণ না দ্বিঘাত রাশি হবে কিনা বলো তো, বলো। মাইকটা অন করে নাও। জি ভাইয়া হবে। অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, কেন হবে না? আমার x² তো আছেই। এখন বলো আরেক, বাকি পদগুলো কই? বাকি পদগুলো এইভাবে আছে, 0 0 0 থাকুক, মেইনলি হচ্ছে আমাদের x² আছে, সো এটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত রাশি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধু সিঙ্গেল একটা রাশি, একটা পদের দিয়েও আমরা একটা রাশি বানাতে পারি। এখন এখানে কিন্তু কখনোই বলা হয় নাই যে বি কান্ট বি জিরো, সি কান্ট বি জিরো, বলছে এরকম? বলো তো। না ভাইয়া। হ্যাঁ বলে নাই, কেন বলে নাই? ওই তো, এটা বলে নাই, এটার কারণেই, কারণ এটা শূন্য হইলেও কোনো ঝামেলা নাই, শুধু x² itself ক্যান বি এ বাইনোমিয়াল এক্সপ্রেশন, মানে শুধু x² নিজেই একটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত রাশি হইতে পারবে। ঠিক আছে, আচ্ছা জি এখন মধ্যপদ বিভক্তি, হ্যাঁ দেখো আমরা অনেক সময় ইংলিশ ওয়ার্ডটা জানি, হ্যাঁ, কিন্তু বাংলা ওয়ার্ডটা অনেক সময় আমাদের কাছে পরিচিত হয় না। মধ্যপদ বিভক্তি মানে হচ্ছে মিডিল টার্ম ডিভিশন। আমরা ওই যে মিডিল টার্ম করতাম না উৎপাদকের বিশ্লেষণে, বলতো। ভাইয়া মিডল টার্ম ব্রেকআপ। তো সেইটাই, তো সেইটা কি আমাদের আসলে বোঝানোর কিছু আছে? আমরা সেটা কিভাবে করতাম তুমি মনে করে দেখো। আমরা প্রথমে এটা কিন্তু একটা তোমাদের একটা ভুল ধারণা, সবসময় মনে রাখবা, আমরা এইখানে যে সংখ্যাটা থাকবে এটার সাথে x² সহগটাকে গুণ করে নিব, যেমন 2 একে 2, দেন আমরা 2 একে 2 কে এমন ভাবে ভাঙাবো যাতে যোগ বা বিয়োগ করলে মাঝের পথটা হয়। আমরা অনেক সময় কি করি, এই 2 কেই হিসাব করে নেই, এখানে যে মনে মনে 1 থাকে বা 5, 1 থাকলে তো কোনো ঝামেলা হয় না, কাকতালীয় ভাবে জিনিসটা মিলে যাবে, ঠিক না? কিন্তু নিয়মটা কিন্তু কি হচ্ছে বলতো, ধ্রুবক পদের সাথে x² সহগটাকে গুণ করে যে সংখ্যাটা হবে সেটাকে আমরা বিভক্তি করব। ক্লিয়ার? জি জি ভাইয়া জানি এটা। এটা জানো না? আচ্ছা এবার আমি বলি, আমি যখন ক্লাস 8-এ ছিলাম বুঝছো, তো 8-এ ছিলাম তো, আমি আসলে আমার যেই টিচার আমাকে ম্যাথ পড়াইছিল ক্লাস 7-এ, উনি আসলে ম্যাথের টিচারই ছিল না, উনি হচ্ছে এমনি হচ্ছে বাংলা বাংলা পড়াইতো, বাট ওই যে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এই কারণে ম্যাথ পড়াইছিল কয়েকদিন। ক্লাস 7-এ থাকতে আমাদের স্কুলগুলোতে টিচার অত ভালো পাওয়া যেত না, 6-7-এ হয়তো, 10-এ গেলে হচ্ছে আমরা একটা ম্যাথের টিচার পাইতাম, বা 8-এ গেলে হচ্ছে পাইতাম একটা ভালো ম্যাথের টিচার, আমার আমার ফেভারিট একজন টিচার ছিল। তো আমি যখন 7-এ শিখছি, 7-এ মিডল টার্ম করানোর পরে ওই বেটায় আমাকে এটা বলেই নাই যে আসলে মিডল টার্ম করার সময় আমাদের এই ধ্রুবক পদের সাথে এটাকে গুণ করতে হয়। তোমরা কি কথাটা বুঝতেছো কি বলতেছি আমি? জি ভাইয়া। আচ্ছা, তখন ক্লাস 8-এ ফার্স্ট টার্ম এক্সামিনেশনে, হ্যাঁ, ওইখানে একটা এমসিকিউ আসছিল
তো আমাদের টিচার ছিল, উনি বলছিল যে এমসিকিউর মধ্যে যদি কোনো অ্যান্সার ভুল থাকে ওইটা এমসিকিউর অপশনের মধ্যে তোমরা লিখে দিবা যে ভুল আছে, এভাবে যে এটা লিখতে পারবা তাকে নাম্বার দেওয়া হবে, যে তুমি ভুলটা ধরতে পারছো। কারণ আমাদের ওএমআর গুলো স্যার টিক দিয়ে মানে ইয়ে করতো, যাচাই করতো, যেহেতু মেশিনে করতো না। সো আমি ওএমআর এর মধ্যে কিছু লিখলেও ওটা সমস্যা ছিল না, বুঝছো? তো আমি একটা এমসিকিউ ছিল এরকম, ধরো এখানে এক্স স্কোয়ারের সহগ ছিল একটা 27 বা সামথিং, আর এখানে ধরো 5 ছিল। তা আমি শুধু 5 কে ভাঙাচ্ছি, কিন্তু আমাদের এখানে মিডল টার্মটা মিলতেছে না, বুঝছো? তখন আমি তো ভাবছি যে এটা হয়তো বা এমসিকিউটা ভুল আছে। আমি সুন্দর করে আমার অপশন গুলোর মাঝখানে আমি লিখে দিছি ভুল আছে। আমি তো ভাবছি স্যার আমাকে ক্রেডিট দিবে যে এই স্টুডেন্ট ভুল ধরে ফেলছে, বুঝছো? তারপরে জি হচ্ছে ভাইয়া। স্যার আমার খাতা বের করছে, আমি তো ফার্স্ট বই ছিলাম। বলে, এই সাকিব তুই এটা কেন ভুল আছে বল। আমি বলি, স্যার এই যে ভুল, আপনার এখানে তো মিলতেছে না মিডল টার্ম, আপনি করে দেখান। মিডল টার্ম জীবন হবে না স্যার। পরে স্যার আমার কানের মধ্যে ধরে, বুঝছো, বলে এইটা তো মিলতেছে না, তোকে কে বলছে তুই এই সংখ্যার এই সংখ্যা গুণ করছস? আমি বলি, স্যার এই সংখ্যার এই সংখ্যা গুণ করতে হয়, কবে কবে গুণ করতে হয়, বুঝছো? আমাকে তো কেউ শিখায় নাই। তো এই কারণে গল্পটা বলা, যাতে তোমাদেরও মনে থাকে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, দেখো, তো এখন আমরা মিডল টার্ম করতে পারি তো, নাকি নাকি ইজি না বলো তো? জি ভাইয়া। হ্যাঁ, এখন দেখো তারা কি করছে জানো, মানে খাজনার চেয়ে বাজনা বেশি, বাংলা কথায় একটা প্রবাদ বাক্য। মানে একটা মিডল টার্ম একটা স্টুডেন্ট জানে মিডল টার্মটা খুব ইজিলি করা যায়, তারা কি করছে সেটাকে একটা সমীকরণের মাধ্যমে উপস্থাপন করেছে, একটা আদর্শ রূপ দিয়েছে। দেখো কি করেছে, আমি দেখাই একটু, বুঝছো? একটা সিম্পল জিনিস স্টুডেন্ট তো জানে, এটাকে দরকার আছে জানোর। যেমন হচ্ছে আমি দেখাই, সি প্লাস ডি ইন্টু এক্স। আচ্ছা, সি প্লাস ডি ইন্টু এক্স প্লাস পরে কি বলতো, সিডি না? জি ভাইয়া। হ্যাঁ, সিডি ইজ ইকুয়ালস টু 0 বা সিডি, হ্যাঁ, এটাকে তাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তারা বলল যে এটা হচ্ছে আমাদের মিডল পদ, তিনটা পদ, এটা হচ্ছে মধ্যপদ। এখন এটাকে এমন ভাবে ভাঙাতে হবে, কি করতে হবে, খুব সিম্পল। আমরা এখন কি করব, এই যে সি আর এক্স কে গুণ করে দিব, ডি আর এক্স কে গুণ করে দিব, দেন হচ্ছে সিডি। তারপরে হচ্ছে আমরা এটাকে এক্স কমন নিব, সো এক্স প্লাস সি, এন্ড হেয়ার ইট উইল বি এক্স প্লাস সি। সো এটা হবে এক্স প্লাস সি ইন্টু, আরো পরে আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা দেখো, তো এটা হচ্ছে এক্স প্লাস ডি, জানি তো নাকি, এটা তো ইজি। এখন এটাকে তারা বলছে কি, আমরা প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণকে এরকম একটা ফরম্যাটে আগে আনবো। তো এরকম ফরম্যাটে তো আমরা আনি, এই যে আমরা সেকেন্ড লাইন থেকে শুরু করি মধ্যপদ বিভক্তির মাধ্যমে, যেখানে যে পদটা থাকে ওটাকে এভাবে বিভক্ত করি। তো এটাকে একটা সমীকরণের রূপ দিয়ে তারা হচ্ছে আমাদেরকে জিনিসটাকে সলভ করতে বলছে। তো চলো আমরা সেটাই দেখবো, একটু তাদের মতো করে করি। দেখো একটু খেয়াল করো, আমরা এখানে আসলে কি করতেছিলাম। আমরা আসলে একটু সমীকরণটার দিকে দেখো, এখানে আমরা, বলতো দেখি, এই সমীকরণটাকে যখন আমরা এইভাবে রূপ দিব, হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই রূপে আমরা এখান থেকে কি পাবো, আমাদের এ হচ্ছে 1, আমাদের বি হচ্ছে 3, আমাদের সি হচ্ছে 2, তাই না? জি ভাইয়া। বলতো, এখন ওই যে বলছে এবার তুমি বুদ্ধি খাটিয়ে বি সমান সমান 3 কে এমন ভাবে দুটি সংখ্যায় বিভক্ত করো যাদের যোগফল 3 এবং গুণফল 2 into 1 হয়। তার মানে সেই আগের গানটাই তারা গাইলো না বলতো, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ছিলাম, বলো? জি ভাইয়া। তো এর থেকে আমাদের দরকার আছে সূত্র দিয়ে করে দেন। তারা কি করছে, যে ওই দুইটা সংখ্যা যেটাকে বিভক্ত করছে সেটাকে একটাকে ধরছে সি আর একটাকে ধরছে ডি, দেন এখানে তারা গুণ করে দিছে। তো আমরা সেকেন্ড লাইন থেকে শুরু করি, আমরা তো এটা বুঝতেছি যে এটা তো 3x+2, সো ইট উইল বি 2 একে 2, তার মানে 2x+x+2। আমরা এই যে সেকেন্ড লাইন থেকে শুরু করবো আর কি, বুঝছো? তো এই তো ইজি। তো আমরা আর সূত্র দিয়ে করলে সরাসরি যখন তুমি এই ফরম্যাটে আনবা, দেন এক্স প্লাস সি এক্স প্লাস ডি, এখানে সি বলতে বলা হয়েছে 2 কে আর ডি বলতে বলা হয়েছে 1 কে। তো এই তো, তো এটা কি আমাদের আর করানো লাগবে? তোমরা পারবা না, মিডিল টার্ম তো জানোই নাকি? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। ঠিক আছে। তো একটা মিডিল টার্ম দেখি করো, আমি দেই পারো কিনা।
দেখি এটা পারো কিনা, আমাকে বলবা। দেখো আমরা কিন্তু এই যে ক্লাস টেস্টের মাধ্যমে মোটামুটি হচ্ছে আহ, একটা পরীক্ষার মতোই, হ্যাঁ, যে আমরা একটা প্র্যাকটিস করব, একটা ম্যাথ করব, আমাদের মোটামুটি এভাবে আগাতে হবে। শুধু আমি করে দিলাম এবং আমি যাচাই করলাম না, তাহলে হচ্ছে জিনিসটা আসলে তোমাদের মাথায় থাকবে না, কখনই থাকবে না। ম্যাথ বিষয়টাই হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিসিং। তোমরা এটা করে আমাকে ইনফর্ম করো যে আমি করছি, বা না পারলে আমি হেল্প করব। ভাইয়া এটা x+6 আর ইন্টু x-1। আচ্ছা আমি করি, তোমারটা হয়েছে। তুবা তুমি কি করেছো? জি ভাইয়া অ্যান্সার মিলেছে। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে তো বুঝতে পারছোই। এটার প্রথম অ্যাপ্রোচটা দেখো, একজন স্টুডেন্ট যখন প্রথম শুরু করবে, প্রথম, তখন সে কি করবে? সে ছয়টাকে এভাবে ভাঙাতে ট্রাই করবে যে 3 × 6, তাই না? বলো জি তো। ভাইয়া, তো জি সে কি ভাইয়া, কিন্তু করবে? এটা মাইনাস আছে যে থ্রি এই জন্য। এক্স হ্যাঁ সেটাই। কিন্তু যখন সে এই কাজটা করবে, সে হয়তোবা 5x মিলায়া ফেলছে, কিন্তু উৎপাদকটা সেম হচ্ছে না। দেখো x+3, বাট হোয়েন এভার তুমি এখানে 2 কমন নিচ্ছ, দেন ইউ আর গেটিং x-3। তারপর ধন্যবাদ। আচ্ছা, তো এখন আমাদের এই অ্যাপ্রোচে যাওয়া উচিত। না ভাইয়া। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমরা 6 একে 6 এভাবে ভাঙাবো। ঠিক আছে। আমি জি ভাইয়া। আমি যখন ক্লাস 8-এ ছিলাম, বুঝছো, আমি এই উৎপাদকটা ভুল করছিলাম, এই কারণে আমি দিছি। আচ্ছা, তাহলে আমরা কি পাবো? 6 একে 6, সো এই তো, ঠিক না? এখন জি এক্স ভাইয়া। কমন নিলে x+6, -1 কমন নিলে x+6, সো ইট উইল বি x-1 and x+6। আচ্ছা, তার মানে তোমরা বুঝতে পারছো, তাই তো? জি ভাইয়া। তোমরা কি প্রথম আমার মতো 3 × 6 এই হিসাবে শুরু করেছিলা, তাই না? বলো না তো। ভাইয়া, না না হ্যাঁ, ভাইয়া, তাহলে তোমরা তো অনেক বুদ্ধিমান, বুঝছো। আমি যখন ক্লাস 8-এ ছিলাম, আমি মাইনাস এটা দেখেছি তো, ওই জন্য ওইভাবে নিয়ে হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা অলরেডি বুঝে ফেলছি, তাই না? তাহলে আমাকে এটা করে দেখাও দেখি। 2x², আমাদের ওই ধরার দরকার নাই, ধরি a2b3c-2, এটা এত মানে দরকার নাই আমাদের, খাজনার চেয়ে বাজনা বেশি। আমরা শুধু এটাকে সলভ করি। আমাকে বলো এটার উৎপাদকটা কি হবে। ঠিক আছে। জি ভাইয়া করতে। ওকে, লেটস ট্রাই। ভাইয়া এটা হবে 2x-1 ইন্টু x+2। ভাইয়া করেছি। ভাইয়া আপনি কি মিউটে আছেন? আয় রে, আমি মিউট করে কথা বলতেছি। আচ্ছা, তুবা তুমি করেছো? জি ভাইয়া 2x-1 ইন্টু x+2। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো, এটাকে আরো জট পাকাইছে। জট কিভাবে পাকাইছে? তারা বলেছে যে আমরা এভাবে করবো না, আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে করবো। সেটা কি? যে সাধারণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ। কারণ দ্বিঘাত সমীকরণ গুলোকে, এটা আমি তোমাকে অন্যভাবে সলভ করাবো। হ্যাঁ, কেন এই কথাটা বলতেছি আমি, দেখো এখানে তারা বলেছে কি, যে তারা সাধারণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করবে, মানে তারা একটা দ্বিঘাত সমীকরণের উৎপাদকটাকে সরাসরি বের করা যায় এমন একটা ফরম্যাট তারা আমাদেরকে দিয়ে দিবে, যে ওই ফরম্যাটের মধ্যে যদি তুমি সংখ্যাগুলোকে বসাও, তোমার আর মিডিল টার্মও করা লাগবে না, বা দ্বিঘাত সমীকরণের যে কোনো উৎপাদক বিশ্লেষণ তুমি খুব ইজিলি করতে পারবে। দেখো এটা আসলে ওই যে বললাম, এটাও সেম কাহিনী, মানে খাজনার চেয়ে বাজনাটা বেশি। হ্যাঁ, মানে কি দরকার, একটা দ্বিঘাত সমীকরণ তো আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারতেছি, তাও হচ্ছে তারা একটু আমাদেরকে দেখাচ্ছে।
যে আসলে আমরা একটা দ্বিঘাত সমীকরণকে সাধারণ পদ্ধতিতে যদি উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয় তাহলে আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে দাঁড়া করাতে পারবো। তোমাদেরকে আমি এটা সলভ করাচ্ছি, তার আগে আমি বলে নেই যে আসলে তারা কি বুঝাতে চাচ্ছে। যেমন এখানে এই যে দেখো, এটা দ্বিঘাত সমীকরণ, এটাকে তারা উৎপাদক করতে 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 একদম শেষ লাইনে দেখো একটা ফরম্যাটে তারা এনে দাঁড়া করাইছে। সেই ফরম্যাটটা দেখতে কেমন? বাইরে হচ্ছে আমাদের এ থাকবে আর ভিতরে এই একটা উৎপাদক থাকবে, এই একটা উৎপাদক থাকবে। এখন তুমি যদি এ বি এগুলোর মানগুলোকে তুমি যদি ইনপুট করে দাও তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এই হচ্ছে আমাদের আসলে উৎপাদক। তো তুমি এখন যে কোনো, যদি তোমাকে দ্বিঘাত সমীকরণ দেওয়া হয়, তুমি এখানে এক্স এর এক্স এর জায়গায় থাকবে, বি এর স্থলে তুমি বি এর মান বসাবা, বি মানে হচ্ছে এক্স এর সহগ, এ এর স্থলে তুমি এক্স স্কোয়ারের সহগ বসাবা, সি হচ্ছে ধ্রুবক পদ, বসিয়ে তুমি ইজিলি সরাসরি এটা মানটা পেয়ে ফেলবে। বুঝতেছো কি বলছি? তারা আসলে কি বুঝাতে চাচ্ছে? এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো খুব ইজিলি মিডল টার্ম গুলাই করে তো আমরা দ্বিঘাত সমীকরণকে সলভ করতে পারছি, তাহলে এইটা করার ইম্পর্টেন্সটা আসলে কোথায়? এটা করার কোনো ইম্পর্টেন্স নাই, তুমি করতে থাকো। এটা করার ইম্পর্টেন্সটা আমরা একটু পরে বুঝবো, নেক্সট চ্যাপ্টারে, যখন দেখবো দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য আমাদের কি ইকুয়েশন সলভ করতে হচ্ছে তখন। তো চলো আমরা আগে দেখি যে এইখান থেকে এই পর্যন্ত তারা কিভাবে আসছে, কোন পথে তারা এগোইছে। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, এখন তারা কি করেছে জানো? তারা হচ্ছে এ কমন নিয়েছে। তো তুমি বলতে পারো যে ভাইয়া এ তো প্রত্যেকটা, তোমরা আমার কথা শুনতেছো তো নাকি? জি ভাইয়া শুনতেছি। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো আসলে তিনটা পদের মধ্যে এ নাই, এ নাই, কিন্তু আমরা এ কমন নিব। কিভাবে কমন নিব? বানিয়ে বানিয়ে কমন নিব। দেখো কিভাবে, তুমি এখান থেকে যখন এ কমন নিলা, এখানে পড়ে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা, জি ভাইয়া। ওকে, এখন এই যে বি এক্স, এখানে তো এ নাই, তো তুমি এ কমন নিয়েছো, তাহলে অবশ্যই তোমাকে এখানে এক্সট্রা নিচে বি এর নিচে একটা এ দিতে হবে তোমাকে, কারণ তুমি আবার এ যখন গুণ করে দিবা এ এ এ কাটা চলে গিয়ে আবার সেই বি এক্সই পাওয়া যাবে, কারণ কমন নেওয়ার মানেই তো হচ্ছে ভাগ করা, তাই না? জি ভাইয়া। বুঝতে পারছো এই জিনিসটা? হ্যাঁ ভাই, ভাইয়া এবার বুঝতে ওকে, পারছি। আচ্ছা, এইবার হচ্ছে সি, সি এর তো এ নাই, তো সিমিলার ওয়েতে সি আমরা যেহেতু কমন নিয়েছি সো আমরা এখানে এটাকে দিয়ে ব্যালেন্স করে দিচ্ছি। ওকে, এখন বলতে পারো যে আমার কি দরকার এইভাবে কমন নেওয়ার, একটা দরকার আছে, সেই দরকারটা আমরা এখন দেখব। আমরা এখানে একটা সূত্র আনার ট্রাই করবো, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে ভাই আমি যে এই যে কমন নিচ্ছি বা আমাকে কমন নিতে হবে, এই ধারণা আমার মধ্যে কিভাবে আসবে? আমি আবারও বলি, আমার সেম আবার একই উত্তর, তোমার প্র্যাকটিসের মাধ্যমে। তুমি এই ম্যাথ গুলা কতবার করেছো, কতবার দেখেছো, কতবার চিন্তা করেছো, তার উপর ডিপেন্ড করবে। বুঝতেছো? তো এখন আমরা যখন আমরা এই এক্স স্কোয়ার মানে এ কমন নিলাম, এখানে তো এক্স স্কোয়ার কে দেখে আমাদের মনে একটা শান্তি লাগলো। কেন? কারণ আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাইতে চাইলে প্রথমেই টার্মটা হচ্ছে এ স্কোয়ার, সো এখানে অলরেডি এক্স স্কোয়ার আছে। ওকে, দেন হচ্ছে 2ab। আচ্ছা, তো এখানে তুমি বলতে পারো যে ভাই আমরা একটা কাজ করি, এইটাকে আমরা এ কনসিডার করি, এটাকে হচ্ছে আমরা বি কনসিডার করি। এক্সটাকে তো এ ধরেছি, সো এক্সটা হচ্ছে এ আর বি বাই এটা হচ্ছে বি, মানে আমরা এইটা আনতে চাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমরা এক্স কে বিবেচনা করতেছি হচ্ছে এ, সো এখানে আমরা এক্স কে বলতেছি এ আর এটাকে বলতেছি বি, সো এ বি। তো এখানে এ বি আছে, বা 2 কি আছে বলো তো? না ভাইয়া। তো আমরা ভাড়া করে একটা 2 আনলাম। তো তুমি যখনই ভাড়া করে 2 আনতে গেলা তখন অবশ্যই কি করতে হবে, যে এখানে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। আমরা একটা কাজ করে এক্সটাকে আগে এনে দিই, তাহলে 2ab। এখন বি বলতে কিন্তু আমরা যদি ব্যালেন্স করতে চাই, যেহেতু এখানে আগে থেকে 2 ছিল না, সো এই এর সাথে আমরা একটা 2 নিচে গুণ করে দিব। দেখো ব্যালেন্স হয়ে গেছে। এখন এই 2 কাটা, যে লাউ সেই কদুই কিন্তু হচ্ছে। বুঝতেছো? তোমরা মনে হয় আমার প্রবাদ বাক্যটা বোঝো নাই, মানে একই জিনিস হচ্ছে, সেম। ভাইয়া বুঝেছি বুঝেছি। আচ্ছা, তার মানে এখন 2 আর 2 কাটা গেলে কিন্তু সেই আমার সেই দেখো সেই আগের জিনিসই বি বাই এ ইন্টু এক্স, ওই জিনিসটাই থাকতেছে। তো এখন আমরা এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা 2ab। বি বলতে এখন আমরা কাকে কনসিডার করতেছি বলো তো? বি বাই 2a। তাহলে এখন আমরা যদি বি স্কোয়ার লিখতে চাই
we have to write b square মানে b/2a whole square। এখন তুমি খেয়াল করো তোমার সেকেন্ড লাইনের মধ্যে কি b/2a whole square নামে কোনো টার্ম ছিল? না ভাইয়া। তাহলে এটা তুমি কি অতিরিক্ত লিখেছো না? সো এটাকে তুমি মাইনাস করে দাও, মাইনাস করে ব্যালেন্স হয়ে গেছে। আর আমাদের বাকি পড়েছিল কে? c/a, সেটাকে তুমি এখানে লিখে দাও। বলো সেকেন্ড লাইনটা বুঝতে পারছো কিনা? কি ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ, সেকেন্ড লাইনটা বোঝাটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এখন দেখো আমরা কি করি। আমরা এখন এই যে x² + 2x + b/2a + b/2a হোল স্কয়ার, এটাকে আমরা a + b হোল স্কয়ার সূত্র লিখতে পারি না বলো তো? জি ভাইয়া। সো আমরা এটাই করব। আমি নেক্সট পেজে থেকে দেন শুরু করব। তাহলে এটা হচ্ছে আমাদের x প্লাস, এই তোমরা কি আমার পড়া বোঝো? সত্য করে বলো তো। জি ভাই, আপনার ক্লাসটাই ভালো লাগে বেশি। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে b/2a, কারণ আমি সবসময় এটা মানে আমি অনেস্টলি জানতে চাই, কারণ কারণ আমি নিজে যখন কাউকে পড়াই আমি খুব ডেডিকেটেডলি পড়ানোর ট্রাই করি। হ্যাঁ, তারপরে পড়ার মাঝে তো সে একটু বোর না লাগে, কিছু গল্প 2-1 মিনিটের জন্য করি আর সেই গল্পটা হচ্ছে একটা আমার লাইফ থেকেই করি, কারণ আমার লাইফে গল্পের অভাব নেই, বুঝছো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের a + b হোল স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখো তো আমরা এতটুকুকে একটা সাইজে এনে ফেলছি যে a + b হোল স্কয়ার, বাকি আছে কি বলতো? মাইনাস b/2a হোল স্কয়ার, মানে এই এতটুকু টার্ম, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এই এতটুকু টার্ম গুলাকে একটু সাইজে আনার ট্রাই করব। তো সাইজে কিভাবে আনবো? আগে হচ্ছে আমরা একটু ভেঙে দেই। ভেঙে কিভাবে লিখবো? b/2a হোল স্কয়ারটাকে আমরা কি এভাবে লিখতে পারি না? b²/4a², কারণ এই স্কয়ার তো b এর উপরেও যাবে 2a এর উপরেও যাবে, তাই না? জি ভাইয়া, এখানে লসাগু করেছে। না না, লসাগু না। যেমন আমরা যদি a/b লিখি তার উপর স্কয়ার, স্কয়ারটা কি বোঝায়? সেটা a এর উপরেও স্কয়ার বোঝায়, b এর উপর স্কয়ার বোঝায়। এখনো লসাগু আমরা করিনি, জি আমরা শুধু ভাইয়া। এই পদটাকেই একটা সাইজে আনতেছি। হ্যাঁ, ওকে দেখো তাহলে আর এখানে কি আছে? c/a। এখন আমরা এই দুইটাকে হিসাব করে আনবো। তো আমি নেক্সট পেজে আমি এখান থেকে শুরু করব, তোমরা আমাকে এই লাইনটা আবার বলবা, ঠিক আছে? আমি পেজটা চেঞ্জ করি। জি ভাইয়া। ওকে, আমার যে সেই আগের লাইনটা ছিল, a সেকেন্ড ব্র্যাকেট x x প্লাস b/2a হোল স্কয়ার হ্যাঁ মাইনাস b²/4a² 4a² প্লাস c/a। হ্যাঁ ঠিক আছে। ওকে দেখো একটা মানে কত কষ্ট করতেছি আমরা, কারণ আমরা ইজিলি খুব মিডল টার্ম দিয়ে এই জিনিসটা করতে পারতাম, বাট ওই যে আমি বললাম, তুমি দেখো তোমার ম্যাথ বইয়ের মধ্যে এমন অনেক ম্যাথ আছে তোমার জীবনে কোনো কাজে লাগবে না। আমি যদি এখন বলি তুমি কালকে সারাদিন তোমার যে দিনটা কাটবে সেই দিনে তোমার এই সমীকরণের কি দরকার বলো? তুমি কোনো অ্যান্সার আছে বলো তো? মানে তোমার দৈনন্দিন জীবনে এগুলো আসলে কি দরকার আছে? না ভাইয়া, এটা তার খালি মানে চোখে। হ্যাঁ, তার মানে আমরা অনেক কিছু দেখি যেগুলো আমাদের জীবনে দরকার হয় না, কিন্তু তুমি দেখবা এই যে তুমি দিকের সমীকরণ গুলো করতেছো জীবনের কোন একটা স্টেজে, যেমন ধরো হচ্ছে যখন তুমি ধরো সিভিল ইঞ্জিনিয়ার হবা, কিংবা ধরো হচ্ছে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ, তখন দেখবা তোমাকে বড় বড় বিল্ডিং এর হিসাব করতে হচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার আসলে বিল্ডিংটাকে এভাবে করা উচিত কিনা, কত স্কোয়ার ফিট কি করা উচিত। যখন এই হিসাবগুলো করতে যাবা দেখবা ওই হিসাবের মধ্যে তোমার একটা দ্বিঘাত সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেছে। মানে হিসাব করার মধ্যে তোমার একটা, তুমি ধরে নিয়েছো দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, প্রস্থটা হচ্ছে ওয়াই, কোন একভাবে তোমার সেই হিসাবের মধ্যে দ্বিঘাত সমীকরণ চলে আসছে। এখন তুমি যদি দ্বিঘাত সমীকরণের সলভটা তখন না জানো, তুমি ইঞ্জিনিয়ার হয়ে কি আসলে সেই দৈর্ঘ্য আর প্রস্থের মানটা বের করতে পারবা? না ভাইয়া। আর যদি তুমি সেই দৈর্ঘ্য প্রস্থের মান বের না করো, তাহলে তোমার বিল্ডিং তুমি কি তৈরি করতে পারবা ঠিকভাবে? সেটা না কিন্তু ভাইয়া। দোষে তখন পড়ে যাবে। ইভেন আমার কাছে মনে হইতো ত্রিকোণমিতি যখন আমি শিখতাম, যে আমি তো ত্রিকোণমিতি বুঝতে পারছি রে ভাই, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটার মান এটা হয়, কিন্তু
কি দরকার আছে এরকম জট পাকায় sin x প্লাস cos x বাই tan x মাইনাস sin x এরকম ম্যাথ দেওয়ার কি দরকার? এটা আমার লাইফে কি কাজে লাগবে? তো আমি যখন দেখলাম যে এটার পরের অধ্যায়টাই ছিল হচ্ছে দূরত্ব এবং উচ্চতা, এবং তখন কি হইতো, একটা নদী পারাপারের জন্য আমাদের নৌকা কত অ্যাঙ্গেলে চালানো লাগবে। যদিও একজন মাঝি ফিজিক্স বোঝে না, ম্যাথ বোঝে না, সে ঠিকভাবেই নৌকা চালাচ্ছে, হ্যাঁ, কিন্তু তারপরে আমরা যখন দেখলাম যে এটারও তাহলে একটা বাস্তব প্রয়োগ আছে, যে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকাটা চালাচ্ছি, কিংবা যখন একটা টাওয়ার বা একটা গাছ ভেঙে পড়তেছে, সেটা ভেঙে পড়লে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে পড়বে, সেটা কি আমাদের জনমানবের উপরে পড়বে কিনা, এই জিনিসগুলো ত্রিকোণমিতি দিয়ে হিসাব করা যায়। তখন আমি বুঝলাম যে না, আমরা যা শিখি কোনো না কোনো একটা ভাবে কখনো না কখনো সেটা আমাদের কাজে লাগেই, ঠিক আছে। কিন্তু খেয়াল করো, আমার জীবনে ম্যাথ কোনো কাজে লাগতেছে না, শুধু তোমাদের পড়ানো বাদে, তাই না? জি ভাইয়া। বুঝছো? তো আমার জীবনে কিন্তু কাজে লাগছে, কারণ আমি যদি ম্যাথ না পারতাম তাহলে আমি তোমাদের কেমনে পড়াইতাম, আর তোমাদের না পড়াইলে আমি টাকা পাইতাম কেমনে? বুঝছো? তার মানে কোনো না কোনো ভাবে লাগে, হোক সেটা বাস্তব জীবনে, হোক সেটা আমার প্রফেশনাল লাইফে, ঠিক আছে। যাই হোক, একটু মজা করলাম। দেখো, এই কারণেই মানে কোনো কিছুকে তুচ্ছ মনে করো না, যে এটা আমার কি দরকার, কি মানে আমার ক্ষেত্রে এটা মনে হইতো আসলে। আমি আমার টিচারকে জিজ্ঞাসা করতাম যে স্যার, এই যে আমি a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা শিখলাম, এটা শিখার পিছনে আমার সিগনিফিকেন্স কি, আমার জীবনে কি কাজে লাগবে, কালকে সকালবেলা উঠে যে আমি ভাত খাবো, সেই ভাত খাওয়ার সময় কি আমার সূত্রটা কাজে লাগবে? তখন স্যার আমাকে কখনো উদাহরণ দিয়ে বুঝাইতো, আমার স্যারের সাথে আমি খুব ফ্রি ছিলাম, ম্যাথ টিচারের সাথে, কখনো বলতো। তখন আমি দেখলাম যখন পরিমিতিতে আসলাম, তখন ঠিকই হচ্ছে আমার একটা ফ্লোরের মধ্যে কয়টা ইট লাগবে, সেই ইটের হিসাবটা আমি করতে পারতেছি এই সূত্রের মাধ্যমে, বসিয়ে বসিয়ে। বুঝছো? আমি কি বর্গাকার ফ্লোর বানাতে চাচ্ছি নাকি আয়তাকার ফ্লোর বানাতে চাচ্ছি, তার মানে কোনো না কোনো এক জীবনে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এটা থাকলো আমাদের এক্স বাই 2a হোল স্কয়ার। একটু দেখো, এখানে আমরা এটাকে লসাগু করবো, শুধু এই দুইটাকে কনসার্নে আনো, এই দুইটা পদ, কারণ আগেরটাকে আমরা অলরেডি সাইজ করে ফেলছি। তো এটাকে যদি আমরা আনি তাহলে আমরা কি দেখবো, আমাদের লসাগু কত হবে, 4a স্কয়ার হবে না? তুবা, তুমি কি শুনতেছো আমাকে? তুবা নাই ভাইয়া। ও আচ্ছা, যাই হোক, তাহলে এটা কি হচ্ছে আমাদের 4ba স্কয়ার। এখন 4a স্কয়ার তো সেম হয়ে যাচ্ছে, সো উপরে পড়ে থাকবে হচ্ছে b স্কয়ার, আর এখানে যখন 4a স্কয়ার কে a দ্বারা ভাগ করতেছো, দেন তোমার থাকবে হচ্ছে 4a যখন c এর সাথে মাল্টিপ্লাই হবে, দেন ইট উইল বি 4ac। বলো, এতটুকু বুঝতে পারছো কিনা? জি বলো তো। ভাইয়া, বুঝতে আচ্ছা, পেরেছি। এখন ওগুলো লসাগু হবে কিনা উপরে নাকি? আবার বলো, বুঝতে পারিনি আমি। না, ওই যে আমি ওই উপরের লাইনটা বলতে চাইছিলাম যে একসাথে লসাগু করে দেওয়া যাবে কিনা হ্যাঁ এটা। হ্যাঁ, একসাথে সেও করতে পারো, কোনো সমস্যা, তোমার বইয়ের মধ্যে সেম কাহিনীটাই করা হয়েছে। কিন্তু ওই যে বললাম, আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ, যেহেতু প্রথমবার। আবার এমনও আমরা অনেক অঙ্ক করবো যে আমরা দুই এক লাইন মুখোমুখি হিসাব করে ফেলবো, তখন আমরা সরাসরি বসিয়ে দিব। আর যেহেতু এটাকে আমরা প্রথমবার সলভ করতেছি, তো আমি একটু দেখাচ্ছি যে আসলে এইভাবে সলভটা হচ্ছে। এখন আমরা একটা কাজ করব, আমরা একটু আগে যে সূত্রটা দিয়েছিলাম a প্লাস বি হোল স্কয়ারের, এখন আমরা একটা সূত্র আনার ট্রাই করবো, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তো এখন তুমি বলতে পারো যে a স্কয়ার আমার কাছে রেডি আছে, কিভাবে? এই যে আমরা এটাকে a স্কয়ার বিবেচনা করতেছি, এই টোটাল টার্মটাকে আমি মনে করতেছি এটা আমাদের a। সো আমরা যদি এখন এইটাকে কোনো একভাবে স্কোয়ারের মধ্যে আনাতে পারি, তাহলে তো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাকে অ্যাপ্লাই করে উৎপাদকটাকে করে ফেলতে পারবো, তাই না? জি ভাইয়া। ওকে, তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা দেখলাম যে এইখানে এই যে 4a, এটাকে আমরা একটু মুছে দিলাম। দেখো, মুছে কি করলাম, আমরা মুছে এটাকে 2a স্কোয়ার লিখতে পারি। ওকে, আমি এখানে আবার মুছবো, কারণ আমরা একবারে করতে চাই। এখন এটাকে 2a স্কোয়ার, তুমি যদি এখন এই যে b স্কোয়ার মাইনাস 4ac এটাকেও যদি তুমি রুটে মানে স্কোয়ার করতে চাও, তাহলে তুমি কিন্তু উভয় পক্ষ স্কোয়ার হয়ে গেলে, দেন তুমি নিচেরটা উপরেটা মুছে দিয়ে তুমি বাইরে স্কোয়ারটা দিতে পারবা, মানে উল্টা নিয়মটা, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা কি করব, আমরা এই 2a 2 এর মতো থাকলো। এখন আমরা যদি এখানে একটা রুট দিয়ে দেই আর বাইরে যদি স্কোয়ার দিয়ে দেই, তাহলে তো মামলা ডিসমিস, তাই না? দেখো, এই স্কোয়ারের কারণে রুট চলে যাবে, আর 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4a স্কোয়ার হবে, যেটা আমরা লসাগু করে পাইছিলাম। বলো, বুঝতে পারছো কিনা এতটুকু? জি ভাইয়া, এখন বুঝেছি। ওকে,
তাহলে এখন আমাদের হয়ে গেল, দিস ইজ আওয়ার এ এন্ড দিস ইজ আওয়ার বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা কি আংশিক ভগ্নাংশ করেছো? ক্লাসে করানো হয়েছে মানে তোমাদের স্কুলে? না ভাইয়া। আমার জীবনের সবচেয়ে ফেভারিট টপিক ছিল আংশিক ভগ্নাংশ, কারণ এটা স্টুডেন্টদের কাছে একটা ভীতিকর টপিক হিসেবে পরিচিত ছিল, আর যে টপিক গুলো খুব ভীতিকর আমি ওইগুলো সব ভালো পারতাম। যাই হোক, আমি তোমাদেরকে আংশিক ভগ্নাংশ পড়াবো, এবং আমি আমার মেথডে পড়াই সবসময় আংশিক ভগ্নাংশটাকে, মানে আমি নিজে পার্সোনালি যেভাবে মনে রাখতাম বা শিখছিলাম, বুঝছো? তোমাদের বইয়ের মধ্যে অনেক রুলস আছে, অনেকভাবে করানো হয়েছে, বাট আমি যেভাবে করাবো আমি আশা করবো তোমরা ওইভাবে সলভ করতে ট্রাই করবা, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এ। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে এ বারে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন সূত্র তো হয়ে গেল, সূত্র হয়ে গেছে, কেমন হয়ে গেছে দেখো, এটা আমাদের এ, সো এ প্লাস বি, তো এক্স প্লাস বি বাই টু এ প্লাস বি। বি বলতে আমরা কাকে নিচ্ছি? বি বলতে আমরা নিচ্ছি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a কে নিচ্ছি। আমার এখানে জায়গা ধরতেছে না, আমি নেক্সট পেজে যাই। হ্যাঁ, দেখো এই লাইনটা কিভাবে লিখলাম বুঝতে পারছো? বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। এখানে আমরা আবার এ মাইনাস বি আনবো, মাইনাস দিয়ে গেলে কিন্তু আমাদের চিহ্নগুলো ঘুরে যাবে, তো সবগুলোই মোটামুটি মাইনাস হয়ে যাবে। তো এটার আগে তো এমনি মাইনাস ছিল, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা এ প্লাস হবে কারণ হ্যাঁ, এটা হচ্ছে এটা তো প্লাস, হ্যাঁ হ্যাঁ, আর এখানে হচ্ছে মাইনাস রুট ওভার, কারণ এটা তো পুরোটাই হচ্ছে এ, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এ হচ্ছে 4ac বাই 2a। এখন তুমি চাইলে এতটুকু রেখেই ক্ষান্ত হয়ে যেতে পারো। হ্যাঁ, একটু সাহিত্যিক ভাষা বলতেছি, ক্ষান্ত হয়ে যাওয়া, মানে আমরা এতটুকু বলেই হচ্ছে শেষ করে দিতে পারি যে আমাদের এটাই হচ্ছে উৎপাদক। কিন্তু তুমি চাইলে এটাকে আরেকটু কিউট করতে পারো, মানে হিসাব করে আর একটু ছোট করে ফেলতে পারো। কিভাবে? ওই যে অসংখ্য অসংখ্য করে, সেম এক্স এর স্থলে এক্স থাকলো, আর এখানে দেখো 2a আছে, সো 2a থাকলো, তাহলে উপরে হবে বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটা আমি তোমাদের করাইতাম না, হ্যাঁ, বা সলভ করে দিতাম না, বলতাম যে তোমরা এটা মুখস্থ করে ফেলো সূত্রটা। এই কারণেই করাইলাম, কারণ আমরা যখন নেক্সট অধ্যায়টা শুরু করব বা সামনে এমন একটা অধ্যায় পাবো যেখানে দ্বিঘাত সমীকরণ নিয়ে আরো বিশদভাবে আলোচনা করা আছে, তখন যদি আমি তোমাদেরকে আবার সেম প্রসেসটাই করাই, তখন মনে হবে যে আগে কেন শিখলাম না, আগেই তো শেখা উচিত ছিল। এই কারণে আমি আগেই এটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যাতে আমরা এই থিওরিটা আমাদের নেক্সট অধ্যায় কাজে লাগাতে পারি। তা না হলে আমরা মিডল টার্মের জন্য কেন এত ফাও কষ্ট করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে 2a বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বলো তো বুঝছো কিনা এখন? জি ভাইয়া, এটা এতক্ষণ মানে কি ওটা দেখে বুঝি নাই, কিন্তু এখন করাইছেন পরে বুঝেছি। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ব্রেকেট দিতে হবে। তো এই হচ্ছে আমাদের হিসাব, এটা হচ্ছে আমাদের সূত্র। অর্থাৎ আমরা এখন দ্বিঘাত সমীকরণ দেখলে তার উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করে দিব, এবং এটা আমরা এখন মনে রাখতে পারবো যেহেতু তুমি হাতে কলমে একবার মানে করার ট্রাই করবে। তো আমরা এটা কি তুলেছো? আমি কি তোলার জন্য টাইম দিব? না না ভাইয়া, করা শেষ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে সামনের দিকে আগাই। এই যে দেখো, আমরা অলরেডি সলভ করে ফেলছি। Okay, এখন একটা কাজ করা যেতে পারে, আমি তোমাদেরকে দ্বিঘাত সমীকরণটা নিয়ে আরো একটু আলাপ করব। সেই আলাপটা কি? তোমাকে যদি বলা হয় একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলা হইলো তুমি সেটাকে সলভ করো, তুমি বললা যে ভাই আমি এই সূত্রের সাহায্যে করবো, হ্যাঁ করতে পারো, কিন্তু তুমি দেখো এই সূত্রের মধ্যে আমরা একটা রুট ওলা টার্ম পাইছি, তাই না? দেখো, জি ভাইয়া। এই যে রুট ওলা একটা টার্ম আমরা পেয়েছি। এখন আমাকে, তুমি কি জানো অবাস্তব সংখ্যা বলে পৃথিবীতে কিছু সংখ্যা আছে, এবং খুব পপুলার অবাস্তব সংখ্যা, যেগুলো দেখলে আমরা বুঝবো এই সংখ্যাগুলো অবাস্তব কেন, কারণ ম্যাথের মধ্যে এগুলোর কোনো এক্সিস্টেন্স নাই। ধরো তুমি একটা সংখ্যা হচ্ছে -3, তার উপরে তুমি রুট দিয়ে ক্যালকুলেটরের মধ্যে একটু চাপ দাও তো, দেখো তো কি আসে।
ক্যালকুলেটর সামনে আছে তো? বলো জি কি আসছে? ম্যাথ এরর আসছে তাই না? সায়েন্টিফিক ক্যালকুলেটর, জি ভাইয়া। হ্যাঁ, অথবা যদি নর্মাল ক্যালকুলেটর হয় উপরে একটা আসবে ম্যাথ এরর। ইট মানে হচ্ছে ম্যাথের দুনিয়ার মধ্যে এরকম কোনো সংখ্যা হয় না, থাকে না। তার মানে রুটের মধ্যে কোনো সংখ্যা রুটের ভিতরে নেগেটিভ হবে, এটা কখনোই ম্যাথ সমর্থন করে না, ম্যাথের মধ্যে থাকতে পারে না। এইগুলোকে বলা হয় অবাস্তব সংখ্যা। তুমি আমাকে কি আরেকটা অবাস্তব সংখ্যার নাম বলতে পারো, বা বলতে পারো এরকম হইলে আমরা এটাকে অবাস্তব বলবো? হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট কমপ্লেক্স নাম্বার? বলো তো, যে ভাই এটা এরকম হইলে আমার উৎপাদক মানে এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা হইতে পারে, আরেকটা সংখ্যা বলতে পারো? বলো, কথা কি শুনতে পাচ্ছ নাকি পারতেছো না বলো তো? নাকি মাইক শুনতে মিউট করে? মানে শুনতে আরেক, পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, তুমি কি আরেকটা উদাহরণ দিতে পারবা? না পারলে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা একটু বলে দেন। হ্যাঁ, তাহলে আমরা কিছু অবাস্তব সংখ্যা শিখি। দেখো, অবাস্তব সংখ্যাগুলোকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। কি বলা হয় বলো তো? কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, তোমরা যখন দেখো, আহ, আরেকটা কথা হচ্ছে যখন তুমি ইন্টারে উঠবা, মানে এইচএসসি সেকেন্ড ইয়ারে যখন তুমি সেকেন্ড পেপার ম্যাথ বই বের করবা, দেখবা এই অবাস্তব সংখ্যা নিয়ে একটা চ্যাপ্টার আছে। তাহলে তুমি ওর কাছে তখন মনে হইব যে আসলে যেই সংখ্যার পৃথিবীতে কোনো এক্সিস্টেন্সই নাই, সেই সংখ্যা নিয়ে আমরা কেন এটা জল্পনা কল্পনা। এবং ওই কমপ্লেক্স চ্যাপ্টারটাকে আসলে কঠিন বলে ধরা হয় স্টুডেন্টদের কাছে। তো তখন আবার আরেকটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে যে মানলাম ত্রিকোণমিতি কাজে লাগে, মানলাম বীজগণিত আমাদের জীবনে কাজে লাগে, তাহলে অবাস্তব সংখ্যা কিসে কাজে লাগে? বুঝছো? তখন আরেকটা জিদ তৈরি হইবে মনের মধ্যে। আচ্ছা যাই হোক, তখন দেখবো সেটা আমরা ভিডিও গেমস তৈরিতে কাজে লাগাবো। বুঝছো? ভিডিও গেমস এর মধ্যে কি তুমি সব বাস্তব জিনিস দেখো? বলো তো। না ভাইয়া। হ্যাঁ, তখন হচ্ছে যারা মানে এইরকম প্রোগ্রামার হবে তারা হচ্ছে এগুলোকে কাজে লাগাবে। তার মানে পৃথিবীতে কোনো জিনিসই কি না ফেলনা না, বা হচ্ছে এটা আমাদের জীবনে কাজে লাগবে না, ব্যাপারটা এরকম না। তারপরে যেমন ধরো হচ্ছে আমরা একটা চ্যাপ্টার করবো ইন্টারে উঠলে, একটু বলি আর কি, মডার্ন ফিজিক্স। তো সেখানে কি হয় জানো? ধরো হচ্ছে তোমাকে আমি, আমি তো তোমার থেকে অনেক বড়, বা তোমার বড় ভাই থাকলে তার থেকে তুমি ছোট, কিন্তু তোমাকে যদি আমি চাঁদে আলোর গতিতে যদি আমি তোমাকে মহাকাশে পাঠিয়ে দেই, তাহলে মহাকাশে তুমি যেই সময়টা কাটাবা সেটা দুনিয়ার মানে পৃথিবীর সময়ের চেয়ে কম সময়। বুঝতে পারছো? তার মানে তোমাকে যদি আমি 5 বছর মহাকাশে রাখি, জি পাঁচ ভাইয়া বছর আমাদের তো হ্যাঁ, তৃতীয় আছে আর কি কেন। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের মডার্ন ফিজিক্স এর আমি দেখছি আছে, কিন্তু থিওরি নাই। বুঝছো? মানে জাস্ট সূত্রগুলো দেওয়া আছে, ওই যে কাল দীর্ঘায়ন, তাই না? কি ভাইয়া ওই যে টি সব, ইকুয়াল টু টি হ্যাঁ, নট। হ্যাঁ, 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 1/c/c² তো জি এটা কিন্তু আসলে মহাকাশে কাউকে চাঁদের দেশে কখনো পাঠানো সম্ভব হয় না। কিন্তু যদি হইতো, এটা প্র্যাকটিক্যাল বিষয় কখনই কেউ করে দেখে নাই, এটা থিওরি দিয়ে প্রমাণ করা হয়েছে। তো তখন মনে হইব যে তাহলে এটার কি দরকার আছে, যেগুলো যে জিনিসের এক্সিস্টেন্সই নাই। কিন্তু পৃথিবীতে আসলে পরিবর্তনশীল, কোনো না কোনো একদিন হইতে পারে আমরা আসলে আলোর বেগের গতি সম্পন্ন কোনো একটা জেট বিমান আবিষ্কার করব, সেটা দিয়ে বুম করে আমরা মহাকাশে চলে যাবো। বুঝছো? দেন আমরা এক্সপেরিমেন্ট করে আসবো। তা আমাদের পরীক্ষা একটা ম্যাথ ছিল, মানে এরকম যে ঐশ্বরিয়া রায়ের জামাইয়ের নাম হচ্ছে অভিষেক বচ্চন, তার ঐশ্বরিয়া রায় হচ্ছে অভিষেক বচ্চন হচ্ছে বড় 5 বছরের। বুঝছো? বাস্তবেই তাহলে কত কত বেগে ঐশ্বরিয়া রায়কে মহাকাশে পাঠালে তার দুজনের বয়স পৃথিবীতে সমান হবে। তো সে ব্যাগ বের করতে বলা হয়েছে, এবং এটা কিন্তু কোনো একটা পরীক্ষাতেই আসছে। তো এরকম মজার মজার অনেক ম্যাথ আমরা বড় ক্লাস করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের টেনেই হবে, গ্রুপ হবে। 10-এ গ্রুপ হবে তোমাদের? ফাইনাল বলেছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে আর হ্যাঁ, গ্রুপ হ্যাঁ, থাকবে। তাহলে হচ্ছে খুবই ভালো, এটা আমার কাছে মনে হয় খুবই ভালো। কারণ যে ছেলেটার ম্যাথ ভাল লাগে না, ও কেন দরকার আছে ম্যাথ পড়ার? যে ছেলেটার বিজ্ঞান ভাল লাগে না, ওর বিজ্ঞান পড়ার দরকার নাই তো, ব্যাংকার হবে, ও ব্যাংক নিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে? জি। ওকে, আচ্ছা। তো আমরা কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে আমরা কিভাবে বলবো, রুটের ভিতরে কোনো নেগেটিভ সংখ্যা হওয়া যাবে না, এইটা। আরেকটা হচ্ছে ধরো আমরা মানে কমনলি কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। ধরো উপরে একটা সংখ্যা আছে, একটা নাম্বার আছে, তুমি সেটাকে শূন্য দিয়ে ভাগ করতেছো, কখনোই সম্ভব না। শূন্য উপরে থাকলে সেটা মানা যাবে, এটা জায়েজ,
কিন্তু n এর নিচে, সংখ্যার নিচে যদি শূন্য থাকে এটা নাজায়েজ, এটা অবাস্তব। তো আমরা যেহেতু কমপ্লেক্স নাম্বার নিয়ে ঘাটাঘাটি করতেছি না, সো আমরা অবাস্তব মানে এটা ম্যাথে নাই, সো আমরা ওইভাবে কখনোই আগাবো না। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখন কেন এটা বললাম বা এটা বলার উদ্দেশ্যটা কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি দেখাই। এই যে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, এখন যদি বলা হয় এই যে বি স্কোয়ার মাইনাস 4ac তুমি বসানোর পরে বি এর মান বসিয়েছো, এ এর মান বসিয়েছো, সি এর মান বসিয়েছো, বসানোর পরে তুমি পেলা -3। -3 মানে কি? একটা নেগেটিভ সংখ্যা, এবং সেই সংখ্যাটা অলওয়েজ শূন্য থেকে ছোট। নেগেটিভ সংখ্যা মানে শূন্য চেয়ে ছোট সংখ্যা। তো যখন বি স্কোয়ার মাইনাস 4ac একটা নেগেটিভ সংখ্যা হবে, মানে যখন আমরা বলতেছি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0, তখন কি এখানে কোনো বাস্তব উৎপাদক আমরা পাবো? বলতো। না ভাইয়া। কারণ এখানেই তো অবাস্তব হয়ে যাচ্ছে। সো অবাস্তব সংখ্যার সাথে তুমি যাই করো সেটা অবাস্তবই আসবে। গুণ করো, যোগ করো, ভাগ করো, যাই করো সেটা অবাস্তবই আসবে। তো এখন যখন অবাস্তব চলে আসবে তখন আর এটার এক্সিস্টেন্সটা থাকবে না, এই উৎপাদকটা তখন করা যাবে না। এই কারণেই আমরা কখনো কখনো দেখবো আমাদের উৎপাদক গুলাকে আমরা আসলে যখন মিডিল টার্ম করতে যাচ্ছি তখন দেখতেছি যে আসলে কোনোভাবেই এটাকে উৎপাদক করা সম্ভব হচ্ছে না। যেমন আমি দেখাই, আমরা একটা উদাহরণ দিতে পারি, ধরো তোমার বইয়ের মধ্যে উদাহরণ আছে, দেখাই আমি, দাঁড়াও সেকেন্ড। এই যে দেখো, এখানে তারা বলে দিছে যে বি স্কোয়ার মাইনাস 4ac কান্ট বি 0, কারণ 0 হইলে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। হ্যাঁ, এই তো, তার মানে এই সংখ্যাটাকে অবশ্যই শূন্য থেকে বড় হইতে হবে। এখন এখানে অনেকগুলো উৎপাদক দেয়া আছে, তুমি ট্রাই করে দেখতে পারো। যেমন এই উৎপাদকটা, চলো আমরা আগে এটাকে সলভ করি। এক্স স্কোয়ার প্লাস 1 আমরা সূত্র দিয়ে করবো। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1, তুমি আমার আগে আগে বলো দেখি এখানে কি কি মানগুলো তুমি জানো। এর মানটা কত বলো তো? 1, তাই না? জি ভাইয়া। এক্স কি আছে? এক্স এখানে আছে? না ভাইয়া। তাহলে বি এর মান কত হবে? 0। হ্যাঁ, কারণ এখানে এক্স আছে। কিভাবে আছে আমি দেখাই, এই যে এইভাবে আছে। বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, তো এটাকে আমরা লিখতেছি না, আমরা বুঝতেছি যে এখানে এক্স নাই, সো এখানে বি এর মান হচ্ছে 0। সি এর মান কত বলো তো? সি এর মান 1। 1। হ্যাঁ, এখন তুমি এটাকে উৎপাদক বিশ্লেষণটা করো। সূত্রটা কি ছিল আগে সেটা তুমি লিখতে পারো, যে সূত্রের মধ্যে মান বসিয়ে পাই, আমরা একবারে মানটা বসিয়ে দিব। হ্যাঁ, আমরা সূত্রটা লিখবো না, বাইরে থাকবে হচ্ছে এ, তাই না? এ হচ্ছে 1, সেকেন্ড ব্রেকেট, দেন হচ্ছে এক্স, ওকে এক্স আছে, প্লাস, ওকে বি, বি মানে হচ্ছে কত বলতো? 0, প্লাস রুট ওভার বি স্কোয়ার মানে 0 স্কোয়ার, মাইনাস 4 ইন্টু এ, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 1, তাই না? জি ভাইয়া। বাই 2a, এ হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে আমাদের একটা উৎপাদক গেল। আরেকটা উৎপাদক সেম থাকবে, জাস্ট ইটা চেঞ্জ হবে, চিহ্নটা। বি, তোমার বইয়ের মধ্যে ভুল আছে কিন্তু, বুঝছো? শেষের লাইনটা ভুল লেখা হয়েছে। তোমার বইয়ের উৎপাদকটা দেখতে পাচ্ছ? আমি দেখাই। ভাইয়া ওখানে মাইনাস হবে, এখানে প্লাস লিখেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল আছে কিন্তু সূত্রের মধ্যে, ঠিক আছে? 0 মাইনাস রুট ওভার 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 2। দেখো এটাকে ক্যালকুলেশন করো, আমি একটু দ্রুত করাচ্ছি। 1 থাকলে কি না থাকলে কি আমি ঝামেলা নাই, সরাসরি লিখে দিচ্ছি। দেখো যখন তুমি এখানে হিসেব করতে যাচ্ছ -√4 হচ্ছে, এটা তো শূন্য থাকতেছে না, তো -√4, আর নিচে হচ্ছে 2, আর এখানে হচ্ছে -√4। বলো এটা কি কোনো বাস্তব উৎপাদক হয়েছে বলো তো? না ভাইয়া। তো এটা একটা অবাস্তব উৎপাদক। তো যদি পরীক্ষায় আসে উৎপাদক বিশ্লেষণ করো, তুমি উৎপাদক বিশ্লেষণটা এভাবে করবা, সূত্র দিয়ে করে শেষমেশ বলে দিবা যে এটির কোনো বাস্তব উৎপাদক নেই। বুঝতে পারছো? জি ভাইয়া। তো আজকে এতটুকুই, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আংশিক ভগ্নাংশটাকে ভালো করে শুরু করব। টিল দেন সুস্থ এবং ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা